ডারউইন টেস্টের তৃতীয় দিনও বাংলাদেশের দাপট ইনিংস পর্যায়ে এড়ানোর পথে অস্ট্রেলিয়া। পিছিয়ে ৬৭ রানে দিন শেষ করেছে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে। এর আগে বিদেশের মাটিতে প্রথম ইনিংসে সর্বোচ্চ ২২৮ রানের লিড পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের পর আবারও বল হাতে, যদিও ১৪তম ওভারে যান অজি ব্যাটার, যিনি দিন শেষে অপরাজিত। অ্যালেক্স ক্যারিকে নিয়ে গড়েন ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি। বিদেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৯২ রানের লিড নিয়েছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদকে নিয়ে একের পর এক জুটি গড়ে বাংলাদেশের লিড বড় করার মূলে মেহেদী মিরাজ নিজে পূর্ণ করেন অর্ধশতক। ৬৫ রানের ইনিংস থামে জশ হ্যাজেলউডের বলে। হাসান মাহমুদের পর তাইজুল মিরাজরা আঘাত করেন ওজি শিবিরে। এভাবে এগিয়ে যেতে থাকলে চতুর্থ দিনে বাংলাদেশের জন্য জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বোলিং জাদু, ওজি ব্যাটারদের হাঁটু কাঁপাকাঁপি দশা। ২২৮ রানের বড় লিড নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে সেশনটাও নিজেদের করে নেয় বাংলাদেশ। পেসারদের দাপটের ম্যাচের ঝলক দেখান দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। মার্নাস লাবুশেনের বিদায় ঘণ্টা বাজান তাইজুল, আর মিরাজ নিজের বলেই দুর্দান্ত ক্যাচে আউট করেন স্টিভেন স্মিথকে। ৪৪ রান করে স্মিথ ফিরে গেলে বড় স্বস্তি পায় বাংলাদেশ। ১২২ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার। এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১১০ ওভারে ৩৫১ রান করে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় অবদান রাখেন দলের ওপেনার তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট সেঞ্চুরি তার ব্যাটে। তামিম করেন ১০১ রান। ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৪৯ রান। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি অধিনায়ক নাজমুল শান্ত। তার ব্যাট থেকে দল পায় ৮৪ রান। দ্বিতীয় দিন শেষে মেহেদী হাসান মিরাজ ৩২ ও ৭৬ বল খেলা হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত থাকেন। এরপর ৩ নম্বর দিনে দলের রান বাড়াতে মাঠে নামেন মিরাজ ও হাসান মাহমুদ। বোলার হাসানের ব্যাটিং দক্ষতার প্রশংসা করতেই হয়। ৯২ বল উইকেটে মিরাজকে সঙ্গ দিয়ে করেন ১৪ রান। হাসান যখন উইকেট ছাড়েন তখন তিনি মিরাজের চেয়ে ১২টি বল বেশি খেলেন। ৩৫৪ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মিরাজ হাসানের ৪৬ রানের জুটি। তাইজুল ইসলাম ২৩ বলে ১৭ রানের অবদান রেখে মাঠ ছাড়েন। তিনি আউট হন জশ হ্যাজেলউডের বলে। ৩৭২ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মিরাজ, তুলে নেন ৫০। বাংলাদেশের লিড বেড়ে ২০০ রান পার করে। দলীয় ৪০০ রানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ যেন রীতিমতো উঠতে থাকে। দিনের দ্বিতীয় সেশনে এসে উইকেট হারান মিরাজ। ১৫৪ বল খেলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৬৫ রান। ৪২৬ রানে গিয়ে অল আউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে ২২৮ রানের বড় লিড নিয়ে স্বস্তিতে টাইগাররা। না, একেবারেই ভুল দেখেননি। অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীর মাথায় হাত, দুশ্চিন্তা। কিভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ডোমিনেট করছে। মিরাজকে জিজ্ঞেস করলাম যে মিরাজ কেমন দেখতেছো, তো আমাকে বলছে ভাই আমরা ফার্স্ট ম্যাচ হারাই দেবো। মিরাজ এই কথা বলেছিল, আমার এই কথা বলেছিল যে আমার ভালো লাগছে ওর কনফিডেন্স দেখে, যে না মানে অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমাদের ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে এই টেস্ট সিরিজ। আজকের পর থেকে আমার মনে হয় সারা ওয়ার্ল্ড জানবে যে বাংলাদেশ ইজ ডিফারেন্ট টিম। ৪ টেস্ট খেলে ২ জয়, ১ হার ও ১ ড্র, পয়েন্ট ৫৮.৩৩%। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থাটা বলছি মোটামুটি ভালো জানিয়ে বড় আশা করছিল সমর্থকরা। তবে আসলে সেই আশা কতটুকু যৌক্তিক আর কতটা বাস্তবতার সাথে মেলানো যায়? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কত পয়েন্ট পেতে হয়? চলতি চক্রে এখনও বাকি ১৫টা সিরিজ। ২৭ সিরিজের চক্রে নিশ্চিত কোনো ফাইনালিস্ট টিম বলার সুযোগ হয়নি। আগামী ৯ থেকে ১৩ জুন দ্য ওভালে হবে ফাইনাল, আর সেই ফাইনাল খেলতে অন্তত ৬৫% পয়েন্ট দরকার হয়।
সবশেষ 4 ফাইনালিস্ট দলের মধ্যে 3 দলের ছিল 65% পয়েন্ট। ভারত ব্যতিক্রম ছিল 2023 সালে, তারা 58.8% পয়েন্ট নিয়েই ফাইনাল খেলে। গেল বছর সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল 67%-এর বেশি। হিসাবটা হলো প্রতিটা জয়ের জন্য 12 পয়েন্ট, ড্র হলে 2 দল 4 পয়েন্ট করে এবং টাই হলে পায় 6 পয়েন্ট করে। মোট পয়েন্টকে ম্যাচের সঙ্গে ভাগ করে শতাংশ বের করা হয়, আর ওই পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল খেলে ফাইনাল। এখন কথা হলো বাংলাদেশ ঠিক কোন সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান 4 নম্বরে। এখনো ম্যাচ বাকি আছে 8টি, যেখানে 4টি ঘরের মাঠে, বাকি 4 ম্যাচ দেশের বাইরে। ঘরের মাঠে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, আর দেশের বাইরে হওয়া 2 সিরিজ অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের সামনে আছে 60% পেরোনোর সুযোগ। ঘরের মাঠে যদি তারা 4 টেস্ট জিতে নেয়, তবে অন্তত একটা টেস্ট ঘরের বাইরে জিততে হবে। এমনকি অ্যাওয়েতে হওয়া অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে অন্তত 3 টেস্ট ড্র করলেও 60% পৌঁছে যাবে বাংলাদেশ। ঘরের মাঠে 4 টেস্টে অবশ্য কোনো ছাড় নেই, ফলে ক্যারিবিয়ান আর ইংলিশদের চ্যালেঞ্জ জানাতেই হবে শান্তর দলকে। ফাইনাল নিশ্চিতে 60% পয়েন্টও কম হতে পারে। আগের বছরের হিসাবগুলো অন্তত তেমনটাই বলছে। তখন ঘরের মাঠে পয়েন্ট হারানো যাবে না মোটেই, আর বিদেশের মাটিতে আনতে হবে জয়। এবারের চক্রে এখন পর্যন্ত 87.50% পয়েন্ট নিয়ে টপে আছে অস্ট্রেলিয়া। আগামী 13 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফর শেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্ট খেলবে লাল সবুজের দল। সেই সিরিজের পর সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ, আর শেষটা ইংল্যান্ডের সাথে খেলবে টিম বাংলাদেশ। আপাতত জানতে অপেক্ষা করতেই হচ্ছে কোন পথে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ। টিম অস্ট্রেলিয়ার জন্য সময়টা যে কঠিন সেটাই স্পষ্ট করে দিলেন তাদের সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বিশ্ব ক্রিকেটে আলোচনা, বাংলাদেশের বিপক্ষে টেস্টে পিছিয়ে থাকা ওজি ব্যাটিং লাইন আপকে এখনই দিতে হবে বড় পরীক্ষা। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বড় লিডের পর ম্যাচে ফিরতে হলে আগামীকাল ব্যাটিংয়ে বড় কিছু করতে হবে স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার এই চাপটা কেমন সেটা ভালো করে টের পাচ্ছে সবাই, সেটি তুলে ধরেছেন পন্টিং। চ্যানেল 7-এ রিকি পন্টিং বলেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়া পুরোপুরি চাপে আছে। আগামী কয়েকদিন তাদের কয়েকজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। তারা নার্ভাস থাকবে এবং সেই নার্ভাসনেস ধীরে ধীরে তাদের উপর প্রভাব ফেলবে। তারা টেস্টে অনেক পিছিয়ে আছে। আগামীকাল সকালেই আমরা অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান এবং দক্ষতা সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাব। এখন আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের চরিত্র ও মানের একটি সত্যিকারের পরীক্ষা দেখতে যাচ্ছি।